স্বাগত আপনাকে এই সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মামলায় লাভ কি, আর এ বিষয়ে আলোচনা করবার জন্য যে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং ধানের শীর্ষের সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। আসবার জন্য আপনার তিনজনকেই স্বাগত। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন, আর ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন facebook.com/RTV online। আজকের আলোচনার বিষয় মামলায় লাভ কি। দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম ও কারচুপির অভিযোগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। 64টি জেলায় একটি করে মোট 64 জন প্রার্থী এই মামলা করবেন। নির্বাচনে অংশ নেয়া এই 64 প্রার্থীর সঙ্গে লন্ডন থেকে স্কাইপে কথা বলে মামলা সম্পর্কে গতকাল নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিএনপি নালিশার মামলা ছাড়াই আর কিছুই করার নেই। এদিকে প্রার্থী চূড়ান্ত করা সহ উপজেলা নির্বাচনে ক্ষমতাসীনদের মধ্যে ব্যাপক তোড়জোড় লক্ষ্য করা গিয়েছে। অংশগ্রহণ করছে না বিএনপি ঘোষণা দিয়েছে। অন্যদিকে আগ্রহ নিয়ে নির্বাচনে অংশ নেয়ার জাতীয় ঐক্য ফ্রন্টের আলোচনা করবার জন্য তিনজন আলোচক। প্রথমেই সাখাওয়াত হোসেন শান্ত, আপনাদেরকেই শুরু করি। আপনি তো জানেন যে জাতীয় নির্বাচনের পরে ব্যাপক প্রতিক্রিয়া আছে, আপনাদের দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া আছে, এবং সর্বশেষ যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যেটা এসছে সেটি হচ্ছে যে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামলার কথা বলেছে, ট্রাইব্যুনালের মামলার কথা বলেছেন, এবং এর উদ্দেশ্য সম্পর্কে যদিও বলা হয়েছে যে আপনারা আন্তর্জাতিক পরিমণ্ডলের দৃষ্টি আকর্ষণের জন্য এই মামলাটি করতে যাচ্ছেন। আসলে মামলা করার ভিতর দিয়ে আর কি কি অর্জন করতে যাচ্ছেন বা আপনাদের সিদ্ধান্ত কি এই বিষয়ের ভিতর দিয়ে? জি, আপনাকে ধন্যবাদ এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, এইবারের নির্বাচন নিয়ে দেশে বিদেশে সামগ্রিকভাবে যে আলোচনা এ পর্যন্ত হয়েছে, টকশোতে বা সংবাদ মাধ্যমে খুব কমই এসেছে, এবং এই আলোচনা দেখে মানুষকে সিদ্ধান্ত নিতে হয়নি। প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে উপলব্ধি করেছে, দেখেছে, বুঝেছে যে এই নির্বাচনটা কোন পর্যায়ের কতটা জালিয়াতি হয়েছে। আমি একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করি। সুলতানা কামাল সেন্টার ফর পলিসি ডায়ালগের দায়িত্বে আছেন এখন। তিনি আওয়ামী লীগের অত্যন্ত শুভানুদেয়ী, পারিবারিকভাবে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ফ্যামিলির মানুষ। তিনি পর্যন্ত একটা টেলিভিশনের টক শোতে প্রকাশ্যে বলেছেন যে আমার বাড়ির সদস্যরা তারা সবাই নৌকার সাপোর্টার, নৌকায় ভোট দেয়, তারা ভোট দিতে গিয়েছে কিন্তু ভোট দিতে পারেনি। এই ছিল অবস্থা। তো আপনার সিপিডির যে 50টি আসনের উপরে তাদের যে গবেষণা, সেটির রেজাল্ট ধরেন আগের রাতেই 66% কেন্দ্রে ভোট ভরে রাখা হয়েছে, যে কথা বলা হয়েছে। আপনি কিছু কিছু আসনের সব কিছুর প্রমাণ লাগে না, যেটা আগেই বলেছি মানুষ দেখেছে। ব্রাহ্মণবাড়িয়া 6 আসন নিয়ে 31 জানুয়ারি যুগান্তরের একটি রিপোর্টে লেখা হয়েছে যে 91টা সেন্টার, 91টার মধ্যে 51টি সেন্টারে ধানের শীষের প্রার্থী একটি ভোটও পায়নি, সব নৌকা পেয়েছে। রাজবাড়ী 2 আসনের 18টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী একটি ভোটও পায়নি, এবং আর এমন একটি কেন্দ্রে আছে যেখানে টোটাল ভোটারের মধ্যে মাত্র একজন ভোটার ভোট দেয়নি, বাকি সব ভোট কাস্ট হয়েছে। বগুড়ার ধুনটে 100% ভোট কাস্ট হয়েছে। আরো অনেক কিছু বলতে পারবো, সেটা সময় হলে পরে বলবো। কিন্তু এই পর্যায়ের একটা নির্বাচন যেখানে ডক্টর মঈন খানের মতো নেতা 7,000 ভোট পান, যেখানে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো নেতাকে 10,000 ভোট দেওয়া হয়, যেখানে কনক চাপার মতো জনপ্রিয় শিল্পী এবং বিএনপির প্রার্থী 1,000 ভোট পান, এর বাইরে 53 ভোট, 54 ভোট, 123 ভোট অনেক প্রার্থী পেয়েছেন, আরও কমও পেয়েছেন। এই হলো নির্বাচনের সামগ্রিক অবস্থা। সেই নির্বাচন নিয়ে যেখানে মানুষকে ভোট দিতে দেয়া হলো না, এবং আশ্চর্যজনকভাবে একদিনের ভোটেও আওয়ামী লীগ তুষ্ট হতে পারলো না, 2 দিনব্যাপী ভোট করতে হলো, অর্থাৎ 29 তারিখ এবং 30 তারিখ 2 দিনব্যাপী ভোট করতে হলো। সেই নির্বাচন নিয়ে বিএনপি যেহেতু তারা ভাবছে যে
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এটা নিয়ে কোন কোন পথে তাদের প্রোটেস্ট করা যাবে, আগানো যায়, তার মধ্যে একটি সিদ্ধান্ত শুরু থেকেই ছিল জাতীয় ঐক্যজোটের এবং বিএনপির তরফ থেকেও যে মামলা করা, সেই মামলাটি আরো আগেই করার প্রক্রিয়া বা চিন্তাভাবনা ছিল। না, সেটা কেন বন্ধ হয়ে এতদিনে গেল। করা আপনার হয়নি সিদ্ধান্ত সেটি আমি ছিল, জানি কিন্তু না, সেটা সে কেন স্থগিত এতদিনে হলো কেন? করা হয়নি সেটি আমি জানি না। নিশ্চয়ই তাদের ভাবনা চিন্তা, সব তথ্য উপাত্ত অ্যাকুমুলেট করা, সেগুলা সময় সাপেক্ষ, প্লাস হচ্ছে এবারের নির্বাচনটায় এতটাই চতুরতার সঙ্গে ব্যাপকভাবে প্রশাসন এবং দলীয় লোকদের কাজে লাগিয়ে এমনভাবে করেছে যে তার তথ্য প্রমাণ সংগ্রহ করা খুব সহজসাধ্য নয়। কি হয়েছে সবাই জানে, কিন্তু সেটার তথ্য প্রমাণ হাতে পাওয়া খুব সহজ নয়। তারপরে হচ্ছে আবার চিন্তাভাবনার বিষয় যে আসলে মামলা করলে এই দেশে নিম্ন আদালত বিশেষ করে যেইভাবে সরকার তাদের করায়ত্ত করে রেখেছে, তাতে আদৌ লাভ হবে কিনা, মামলার ফল কি দাঁড়াবে? আপনি তথ্য প্রমাণ ছাড়া বলিনি, বলছি তথ্য প্রমাণ সংগ্রহ করা কষ্টসাধ্য, সময় সাপেক্ষ, সেজন্য তাদের সময় লাগতে পারে। এটা দুরূহ এই জন্য যে এইবার কেন্দ্রীয় পর্যায় থেকে সর্বোচ্চ মহল থেকে সিদ্ধান্ত নিয়ে প্রশাসন এবং দলীয় লোকদের ব্যাপকভাবে ব্যবহার করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জালিয়াতি করা হয়েছে। জালিয়াতিটা কেমন হয়েছে দেখেন, 30 জানুয়ারি ইকোনমিস্ট লিখেছে, অবিচুয়ারি অফ এ ডেমোক্রেসি বাংলাদেশ নিবন্ধে লিখছে যে বাংলাদেশের একটা স্বচ্ছ নির্বাচন আমরা আশা করেছিলাম, কিন্তু এই নির্বাচনটাকে তারা বলছে ট্রান্সপারেন্টলি ফ্রডুলেন্ট ইলেকশন। জালিয়াতি করেছে সেটাও স্বচ্ছ, সবার কাছে ধরা পড়ে গেছে এইরকম নির্বাচন। সেই নির্বাচন, এইরকম একটা নির্বাচন নিয়ে খুব শক্তভাবে তথ্য উপাত্ত জোগাড় করেই তাদের মামলায় যাওয়া উচিত, অথবা অন্য কি আরও প্রতিবাদের পথ বের করা দরকার, যাতে এই জনবিচ্ছিন্ন সরকার যারা ব্যাপকভাবে প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলীয় নেতাকর্মীদের জেলে নিয়ে প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে প্রার্থীদের জেলে নিয়েও তারা জয়ের ব্যাপারে তাদের যে আত্মবিশ্বাস সেটি অর্জন করতে পারেনি বলে আগের রাতে 50% ভোট কাস্ট করে সিডিপির মতে 66% কেন্দ্রে ভোট ভরতে হয়েছে। তারপরেও ভরসা পায়নি যে যদি কেন্দ্রে মানুষ যেতে পারে তাহলে আমাদের অস্তিত্ব টিকবে না, আবার দিনের বেলা ভোট কাটতে হয়েছে। এইরকম একটা নির্বাচন তারা উপহার দিয়েছে। বিএনপি যে মামলা করতে যাচ্ছে এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি আছে? বিশেষ করে তারা বিশেষ করে বলতে চেয়েছে যে এটি একটি প্রতীকী মামলা, কারণ দেশের মানুষ এবং যা আন্তর্জাতিক পর্যায়ে এই ডকুমেন্টসটি ব্যাপকভাবে সাড়া ফেলবে কিংবা তাদের কাজে আসতে পারে। আপনার কি প্রতিক্রিয়া আছে? এই মামলার আনুষ্ঠানিক ঘোষণা ভেতর দিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া আছে? আপনাকে ধন্যবাদ। প্রথমত, মামলায় লাভ কি? আজকে অনুষ্ঠানের শিরোনাম, এর উত্তরে বলতে হয় মামলায় অনেক লাভ। বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে মামলা করবেন, এটাকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সাধুবাদ জানাই এই কারণে যে সন্ত্রাস সংঘাতের পথকে পরিহার করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তার জন্য তাদেরকে অভিনন্দন। এটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। পাশাপাশি নির্বাচনে হেরে যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমাদের দেশের রাজনৈতিক যেই সংস্কৃতি, তাতে করে পরাজয়কে মেনে নেওয়া কঠিন। তাই এই পরাজয়কে সত্যিকার অর্থে মনে নেওয়ার জন্য মামলার মধ্য দিয়ে তারা আসতে চায়, এটাকে আমি অভিনন্দন জানাতে চাই। এবং আপনি এখানে তিনটি ব্যাপার আমাদেরকে আমলে নিতে হবে। সেটা হচ্ছে যে মামলা করার মধ্য দিয়ে প্রথমত প্রমাণিত হবে যে নির্বাচনে সকলে অংশগ্রহণ করেছেন, 1। 2, মামলা করার মধ্য দিয়ে তারা নির্বাচন কমিশনকে আস্থায় নিচ্ছেন, এই কারণে যে নির্বাচন কেন্দ্রিক যে কোনো মামলা আপনাকে প্রথমে নির্বাচন কমিশন হয়েই করে আসতে হবে। এখানে নিম্ন আদালতে আপনি সরাসরি যেতে পারবেন না। অর্থাৎ আপনি নির্বাচন কমিশন তাকে আস্থায় নিয়ে মামলা করছেন, ইতিবাচক ব্যাপার। দ্বিতীয়ত, জহির রায়হানের প্রতি একটা লেখা উপন্যাস ছিল সময়ের প্রয়োজন। বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি যে এখন মামলা বলুন, প্রাতিষ্ঠানিক যে প্রক্রিয়াগুলো, সেগুলোর মধ্য দিয়ে আমাদের সংঘাত এবং মত পার্থক্যের যে জায়গাগুলো, সেগুলোর একটা মিটিগেশনের জায়গা তৈরি হওয়া প্রয়োজন। সেই জায়গায় মামলা একটা ভালো টুল, একটা খুব সভ্য হাতিয়ার বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটু আগে ডক্টর সায়ন্ত যে কথাগুলো বলার চেষ্টা করলেন যে তারা কেন হেরে গেছেন, সেই জায়গায় উইথ ডিউ রেসপেক্ট আমি তার সাথে একটু বিরোধিতা করে এভাবে বলতে চাই কথাটা। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে একটা রাজনৈতিক পরাজয় যেমন তার হয়েছে, ঠিক একইভাবে 2018 সালের 30 ডিসেম্বরে একটি জায়গায় 4 জন 5 জন 6 জন করে ব্যক্তিকে মনোনীত করার মধ্য দিয়েও দ্বিতীয়বারের মতো তাদের আরেকটি রাজনৈতিক পরাজয় হয়েছে।
এবং এই রাজনৈতিক পরাজয়ের মধ্য দিয়ে তারা সমস্ত তৃণমূলের তাদের নেতাকর্মীদের কাছে এই বার্তা পাঠিয়েছেন যে নির্বাচনে জয়ী হওয়া তাদের মুখ্য উদ্দেশ্য নয়, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করাটা হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। এবং এই যে কৌশলগত একটা ভুল, যেই সময়ে বাংলাদেশের প্রতিটি বাঙালি ভোটের জন্য প্রস্তুত ছিল, সেই সময় এই ধরনের তঞ্চকতা নির্ভর কর্মকাণ্ডের কারণেই কিন্তু 30শে ডিসেম্বর বিএনপি শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই মামলার প্রক্রিয়া দিয়ে যখন তারা এগিয়ে যাবে, এই মামলার শেষে প্রমাণিত হবে যে এই নির্বাচনটি সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক হয়েছে, প্রত্যেকে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের যে গুণগত মানের যে মানদণ্ড তার মধ্য দিয়ে একটি অবশ্যই গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, এটা আমি বিশ্বাস করি এটা হবে। আর দ্বিতীয় কথা, উনি কার কথা জানেন, সুলতান কামাল ম্যাডামের কথা বললেন। উইথ অল ডিউ রেসপেক্ট, উনি আওয়ামী লীগের সরাসরি রাজনীতি করেন না, হয়তো বা তিনি আওয়ামী লীগের কিছু কিছু কর্মকাণ্ডকে সমর্থন করেন, স্বাধীনতার সপক্ষে একজন জোরালো কণ্ঠস্বরের মানুষ, তার প্রতি অনেক সম্মান অনেক শ্রদ্ধা রেখেই বলতে চাই যে বিএনপির যিনি মহাসচিব অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ মুখে বলেছেন যে 30শে ডিসেম্বরের নির্বাচন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে আমি এও বিশ্বাস করি যে তারেক জিয়ার উস্কানি বলুন বা তার নির্দেশেই বলুন, এই যে ব্যাপক নির্বাচনকে কেন্দ্র করে যে নমিনেশন বাণিজ্য বিএনপি করেছিল, সেই বাণিজ্যকে হালাল বা জায়েজ করার জন্যই তারা তাদের সুর বদলিয়েছে। কারণ আপনি জানেন যে প্রতিটি গণমাধ্যম, টেলিভিশন সহ পত্রপত্রিকায় 30শে ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন ইলেকশন সম্বন্ধে, সেটা আমরা সকলেই দেখেছি এবং শুনেছি। হ্যাঁ, অফকোর্স ইলেকশন তো একটা কৌশলের ব্যাপার, ইলেকশনে আপনি ভোট দিবেন, ভোট গ্রহণ করবেন, ভোট সংগ্রহ করবেন, কিন্তু তার থেকেও বড় কথা মানুষকে কিভাবে আপনি আপনার পক্ষে আনবেন সেই জায়গায় কিছু কৌশল অবলম্বন করতে হয়। যেহেতু বিএনপির প্রথম থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ইচ্ছা ছিল, জয়ী হওয়ার কোনো ইচ্ছা ছিল না, তাই নির্বাচনী কৌশলের জায়গায় তাদের অবস্থান ছিল শূন্যে এবং সেই কৌশলের জায়গায় তারা পরাজিত হয়েছে। এবং আওয়ামী লীগের যে উন্নয়ন ধারা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার প্রতি একচ্ছত্র সমর্থনের প্রতিফলনই এই নির্বাচন। সুতরাং আমি মনে করি আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। আর একটা জিনিস বলতে চাই, নির্বাচনের গ্রহণযোগ্যতা যদি পরিমাপ করতে হয় তাহলে মামলার পাশাপাশি আরেকটা জিনিসকে আমলে নেওয়া যেতে পারে। আপনি জানেন যে অ্যান্টোনিও গ্রামশির একটা তত্ত্ব আছে যেটাকে বলা হয় হেজিমনি তত্ত্ব, অর্থাৎ একটি সমাজ বা একটি রাষ্ট্র ব্যবস্থা, সেখানে বিভিন্ন হেজিমনি থাকে। তার মানে শ্রমিকদের সংগঠনগুলো থাকে, সেখানে নেতৃস্থানীয় কিছু মানুষ থাকেন, ব্যবসায়ীদের সংগঠনগুলো থাকে, সেখানে কিছু নেতৃস্থানীয় ব্যক্তি থাকেন, আরও সভ্য উন্নত সমাজে ভোগ্য পণ্য যারা ক্রয় করেন তাদেরও কিছু ফোরাম থাকে, সেন্ট্রাল পরিফেরি থিওরি যেটা এক্স্যাক্টলি। এবং আপনি যদি সেটাকে আমলে নেন তাহলে আপনি দেখবেন যে 30শে ডিসেম্বরের নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটি জায়গায় যেখানে যেখানে হেজিমনির প্রতিফলন ঘটে বা প্রস্ফুটিত অবস্থা আছে, প্রত্যেকটি হেজিমনির ভিতরে স্বস্তির নিঃশ্বাস তারা ফেলেছে। যারা গার্মেন্টস ব্যবসায়ী তারা মনে করছেন আগামী দিনে আরো ভালো গার্মেন্টসের ব্যবসা হবে, এই শিল্পের প্রসার ঘটবে। যারা গার্মেন্টস শ্রমিক তারা তাদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন, সেই দাবিতে তারা সফল হয়েছেন এবং তারা আবারও তাদের কাজে মনোনিবেশ করেছেন। শিক্ষক কুল বলুন, আপনার প্রকৌশলী কুল বলুন, ডাক্তার কুল বলুন, প্রত্যেকটি হেজিমনিতে একটি মাত্র কথা যে তারা নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন এবং তারা খুশি। তারা বিশ্বাস করেন যে বাংলাদেশ যে অবারিত ধারায় 7%-এরও বেশি, শতকরা 7% হারের বেশি যে প্রবৃদ্ধি তারা এনজয় করছিল, তার থেকেও আরও দ্রুত গতিতে অর্থাৎ 7.5-8-এর উপরে আমরা চলে যাব এবং সত্যিকার অর্থে সোনার বাংলা, বঙ্গবন্ধুর দেখা সোনার বাংলার দিকে আমরা এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমলে নিতে হবে। আমরা ঝগড়া করতে পারবো, আমরা অনেক তর্ক বিতর্ক করতে পারবো, কিন্তু সত্যিকার অর্থে যারা আমাদের সমাজ চালায়, শুধু রাজনীতিবিদরা না, শুধু রাজনৈতিক কর্মীরা না, যারা সমাজপতি, যারা এই সমাজ বিনির্মাণে তাদের একটা ভূমিকা থাকে, তাদের সাথে একান্তে যদি আমরা আলাপ করি, আমরা কিন্তু দেখব যে প্রত্যেকেই বিশ্বাস করেন যে আওয়ামী লীগই জিতবে। কারণ নির্বাচনে জেতার জন্য কিছু প্রাসঙ্গিক যৌক্তিক কাজ করতে হয় এবং সেই কাজের জায়গায় আওয়ামী লীগকে আপনি উঁচু মান দিতে পারবেন বলেই মানুষ ভোট দিয়েছে এবং আওয়ামী লীগ আজকে সরকার গঠন করেছে। আর উনি কিছু ইকোনমিস্টের কথা বলেছে, এটা একটু বলা দরকার পত্রপত্রিকা। দেখেন, আমি যে কথাগুলো বললাম, আমি জানি টিভির ক্যামেরার সামনে অনেক একমত হতে পারবেন না, আমাদের তো ইকোনমিস্টের কাছে যাওয়া লাগে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন মামলা করবেন, এই মামলা নিয়ে আন্তর্জাতিক মহলে আপনি যদি যান, তাহলে আন্তর্জাতিক মহল বলবে যে তোমরা মামলা জিতে আসো, তারপরে সেই রায় নিয়ে আমাদেরকে দাও। ভালো হয়েছে, মামলা তারা করুক। এবং আমি একটা কথা শুধু এখানে অ্যাড করতে চাই, আপনি জানেন জাপান পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর ভিতরে অন্যতম, ইংল্যান্ড অন্যতম, জার্মানি অন্যতম, ইন্ডিয়া অন্যতম, আমেরিকা অন্যতম।
তাহলে যারা গণতন্ত্রকে ধারণ করেন এবং গণতন্ত্রের প্রসারের জন্য তারা সচেষ্ট আছেন সেই দেশগুলোর প্রত্যেকটির প্রধান, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, শিনজো অ্যাবে, আপনার কি বলে থেরেসা মে, আপনার অ্যাঞ্জেলা মার্কেল এবং নরেন্দ্র মোদী, পাঁচজনই কিন্তু ওয়ান আফটার দ্য আদার বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ধন্যবাদ, জানিয়েছেন, রাশেদ সাধুবাদ রহমান। জানিয়েছেন এবং বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, যার মধ্য দিয়ে আমরা আঞ্চলিক এবং বৈশ্বিক ক্ষেত্রে আমাদের ভূমিকা পালন ধন্যবাদ করতে পারবো। রাশেক রহমান। রেজুল ইসলাম ভাইয়া, আপনি কি মনে করেন এই বিএনপি মামলা প্রসঙ্গে, যেখানে তারা বলেছে যে বিচার বিভাগ যতই পক্ষপাত করুক না কেন, একদিকে বিচার বিভাগের প্রতি আস্থাহীনতার প্রকাশ আছে, অন্যদিকে তারা মামলাও করতে যাচ্ছে, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন এবং মামলা যে করতে যাচ্ছে আনুষ্ঠানিক যে ঘোষণা, এ প্রসঙ্গে আপনার কি প্রতিক্রিয়া আছে, আপনাদের প্রতিক্রিয়া আছে? বিশেষ করে নির্বাচন নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, যেটা 30 তারিখে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচককে, দর্শকবিন্দুকে। মামলায় কি লাভ আজকের বিষয়বস্তু মূলত 71 জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে বিএনপি মামলা করবে, এটা কিন্তু আমরা শুনেছিলাম হলো ঠিক নির্বাচনের রেজাল্ট ঘোষণা হওয়ার পরপর। তারপরে আবার ওনারা পিছিয়ে গেলেন এবং মূলত বিএনপি তো এককভাবে নির্বাচন করে না, একটা ঐক্য ফ্রন্টের মাধ্যমে নির্বাচন করছে। ঐক্য ফ্রন্টের দুই নেতাকে আবার টিভিতে বলতে শুনলাম যে আমরা মামলাতে যাব না, একজন হলেন আসম আব্দুর রব আর একজন হলো কাদের সিদ্দিকী। এখন আবার ওনারা ওনাদের সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় মামলায় যাচ্ছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমি যে জিনিসটা অনিয়মের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আইন, সে বা কি অনিয়মের কোন জায়গার মধ্যে অবজেকশন দিতে হবে, কোন জায়গার মধ্যে এটার করতে হবে, সেই প্রসঙ্গে দুটো কথা বলতে চাই। প্রথমত হলো কেন্দ্রের যে এজেন্টরা থাকবে, রেজাল্ট শিটে এজেন্টের স্বাক্ষর করতে হবে। এখন বিএনপির লোকজনে বলতে পারে যে আমাদের তো এজেন্ট বের করে দেওয়া হয়েছে বা করা নির্বাচনের ওইভাবে আমাদেরকে অ্যাটেন্ড করতে দেওয়া হয়নি। এটা কিছু বাস্তবতা আছে, আমি একদম বাস্তবতা নাই এটা বলবো না। গত বুধবারে আমরা হাইকোর্টে দেখলাম একটা মামলায় 150 জনের মতো লোক জামিন হয়েছে। তারা বলেছে যে তারা বিএনপির এজেন্ট ছিল এবং এজেন্ট থাকার কারণে আগের দিন রাত্রে পুলিশ তাদেরকে বলেছে তোমাদের নামে একটা মামলা হয়েছে এবং এই মামলায় তোমরা যদি আসো এটা আমরা তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হবো। সেই সব কারণে কিছু কিছু জায়গায় হয়তো বা এই অনিয়মটা ছিল এবং এই অনিয়ম যে সার্বিকভাবে ছিল এটা আমি বিশ্বাস করি না। ওই জায়গাগুলোর জন্য এটা প্রযোজ্য হতে পারে এবং সেই মামলাগুলো আমরা হাইকোর্টে দেখছি, এটা সংখ্যা আমরা জানি 300 আসনের প্রেক্ষাপট বিবেচনা করলে এই সংখ্যা কিন্তু আপনারা তো এই মামলায় অংশ নিয়েছিলেন, আপনারা বিভিন্ন আসনে অংশ নিয়েছিলেন, আপনাদের কি পর্যবেক্ষণ ছিল? আমি এই প্রশ্নটার পরে আপনার প্রশ্নতে আসছি। দ্বিতীয়ত হলো ভোট শুরু হওয়ার আগে আপনার ব্যালট বক্সের অবস্থানটা কি সেটা দেখতে হবে, এটা খালি আছে না ভরা আছে। যদি ভরা থাকে তাহলে নিয়মতান্ত্রিকভাবে অভিযোগ দিতে হবে, কিন্তু এই অভিযোগটা কোনো ক্ষেত্রে আমরা দেখছি না। আমি যেতে পারলাম না, এটা একটা অভিযোগ দিতে পারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত, সেই অভিযোগ দিতে বিএনপির এজেন্ডা ব্যর্থ হয়েছে। আমি অন্যদের যাওয়া না যাওয়ার এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু যে নিয়মতান্ত্রিকভাবে আসলে আজকের মামলাটা একটা রেজাল্ট নিয়ে আসতো, সেই নিয়মতান্ত্রিকতার মধ্যে বিএনপি কৌশলে হোক বা ইয়েতে হোক সে জায়গায় কিন্তু ওনারা সেই কাজটা করতে পারে নাই। আমার একটা সেন্টারে যেতে এজেন্টকে দেওয়া হয়নি, আমি সহকারী রিটার্নিং অফিসার বরাবর কিন্তু অবজেকশন দেওয়ার একটা সুযোগ ছিল। সেই কাজটা কিন্তু বিএনপির প্রার্থীরা বা এজেন্টরা করতে ব্যর্থ হয়েছে। আমি ভিতরে গিয়ে দেখলাম রাত্রে ভোট, আমি ধরে নিলাম ওনার কথা সত্য যে ভোট রাত্রে মারা হয়ে গেছে। সেই মারা হয়ে যাওয়া বাক্সটা যখন ফিল আপ করা দেখলো এজেন্ট, তাহলে এজেন্ট এটা তো জানাইতে হবে, একটা প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদটা কিন্তু আমি ধরে নিলাম দেখছি, কিন্তু সেই প্রতিবাদটা কিন্তু আমরা পাইনি। তাহলে এই জিনিসটা কোত্থেকে আসবে? মামলার যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা কোত্থেকে আসবে? এরপরে মামলা করার বিষয়ের ব্যাপারটা, যদি জাল ভোট দেওয়া হয় সেখানে চ্যালেঞ্জ করার ব্যাপার ছিল, সেই চ্যালেঞ্জটা করা হয়নি। মামলা তো লয়ার কোর্টে করার কোনো ইয়ে নেই। আপনারা দেখবেন যে প্রার্থী যখন আমরা মনোনয়নপত্র জমা দিলাম, মনোনয়নপত্র জমা দেওয়ার পরে আমাদেরকে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদেরকে একটা বলা হয়েছে যে নির্বাচন কমিশনে আপনি অ্যাপিল করেন। নির্বাচন কমিশন থেকে বাতিল করার পরে হাইকোর্টের একটা নির্দিষ্ট বেঞ্চে কিন্তু এগুলোর সমাধান হয়েছে। হাইকোর্টের 9 নম্বর বেঞ্চে আমার জানা মতে, যদি ভুল না হয়, 9 নম্বর বেঞ্চে সমস্ত মামলাগুলোকে করা হচ্ছে এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত মামলা সেখানে করার একটা প্রক্রিয়া রয়েছে। 300 আসনের 300 মামলা হতে পারে সেখানে, এটাতে কোনো প্রকার বাধা বিপত্তি নেই। কিন্তু যে কথাগুলো আমি বললাম, এই জিনিসগুলো যদি বিএনপির প্রার্থীরা বা এজেন্টরা নিয়ে আসতে পারতো, আজকের মামলার একটা সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যেত। আর আমাদের অভিজ্ঞতা হলো এটার যে ফলাফলটা পাওয়া খুব ডিফিকাল্ট। আমি নিজে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল ফলাফল বড় কথা না, যেহেতু আমি ফলাফল তো একটা আসবে, মামলা যাবেন ফলাফল পাবেন না, তাইলে তো এই মামলা করার কোনো যৌক্তিকতা নেই। আমি নিজে এই নির্বাচনী এক মামলার সাথে
সংশ্লিষ্ট। 2014 সালের নির্বাচনের পরে আমি একটা মামলা করেছিলাম আমার আসনের অনিয়মের ব্যাপারে। এই মামলা এখন পর্যন্ত রায় আসে নাই। এখন মামলা গেল 5 বছরের, সংসদ চলে গেল, কোনো রায় আসলো না। সেই ক্ষেত্রে এই সব মামলা দিয়ে কোনো ফলাফল আসবে আমার মনে হয় না। কোনো ফলাফল, একটা ফলাফল আসতে পারে, যেটা হলো যে আন্তর্জাতিক মহলে এই নিয়ম অনিয়মের ব্যাপারে একটা বিতর্ক তুলে ধরা। কিন্তু এইটা তো আমরা দেখলাম যে পৃথিবীর কোনো দেশের নির্বাচন কিন্তু 100% অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়েছে, এরকম কোনো নেই। আমেরিকান নির্বাচনও বিতর্ক সৃষ্টি হয়েছে। অপর যে গণতান্ত্রিক দেশগুলো, যেগুলো আমরা মনে করি যে ভালো গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আছে, সেখানে নির্বাচন নিয়েও প্রশ্ন আসছে। বাংলাদেশের নির্বাচন নিয়েও প্রশ্ন আসছে। কিন্তু মামলা করে এই নির্বাচনের ফলাফলকে বা সংসদকে কোনো প্রকার চলার পথে সংসদকে বাধাগ্রস্ত করা, এরকম কোনো সুযোগ আমাদের নেই। আমরা নির্বাচনে অংশ করেছি দলগতভাবে। আপনার প্রশ্ন যেটা ছিল, সেই প্রশ্নের জবাব আমি বলতে চাই, আমরা কিছু কিছু জায়গায় একদম অনিয়ম হয় নাই এই কথা আমরা বলবো না, অনিয়ম ছিল। কিন্তু অনিয়মের মাত্রাটা কোন পর্যায়ে সেটা বিবেচনা করার বিষয়। আমি একটু আগেও বলেছি যে পৃথিবীর বিশ্বের অনেক উন্নত দেশ আছে যেগুলো মাত্রা নিয়ে আপনাদের প্রশ্ন আছে যে কি পরিমাণ অনিয়ম সহনীয় হয়েছে কিনা বা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে কিনা। এবার বলা হয়েছে অধিকাংশভাবে যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের প্রশ্নটা আর অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রশ্নটা ভিন্ন। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে কিনা এই ব্যাপারে আমাদের প্রশ্ন আছে। ধন্যবাদ। শান্তিপূর্ণ হয়তো বা একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সাখাওয়াত হোসেন শান্ত, আপনি বলুন যে যেটা রাশিদ রহমান বলবার চেষ্টা করলেন যে আপনারা নির্বাচনটিকে প্রশ্নবদ্ধ করতে চেয়েছেন, অন্যদিকে দুটি জায়গায় বলা হয়েছে যে কোনো কারণে বিচার বিভাগে তারা সুবিচার না পেলেও একটি দিক, আর একটা হচ্ছে বিচার বিভাগ যতই পক্ষপাত করুক না কেন, তাহলে মামলার উদ্দেশ্যটা কি, অর্থাৎ কোর্টে যে ট্রাইব্যুনালে যে মামলা করছেন তার উদ্দেশ্যটা কি। একটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে মামলার কথা বলা হয়েছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটি বলেছেন, কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের যাতে সমন্বয়ের ভিতর দিয়ে নির্বাচনটি করেছেন তাদের কোনো এই প্রসঙ্গে তাদের পক্ষের মতামত আমরা দেখছি না, কেন এখানে কোনো বিভাজনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা? জি, ওই বিষয়ে বলার আগে আমি নির্বাচনটা কি মানের হয়েছে সেটা বারবারই বলছি যে সবাই জানে আমরা টকশোতে মানুষকে হাসাচ্ছি কেউ কেউ। আমরা এক সময় এদেশে গত বেশ কিছু বছর ধরে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে কথা বলতে ভয়, রাজনৈতিক কর্মকাণ্ডে ভয়, গুমের ভয়, নানান রকমের ভয়। সেই ভয়ের সংস্কৃতির মধ্যে এই নির্বাচনের পরে একটা গ্রুপে টকশো, সেমিনার এবং টেলিভিশন চ্যানেলে কথা শুনে মনে হয় ওনারা একটা নির্লজ্জের সংস্কৃতিও এস্টাবলিশ করে ফেলেছেন। একজন মানুষ কতটা নির্লজ্জ হলে এই নির্বাচনের পরে আবার সেটা নিয়ে বড়াই করতে পারে এবং প্রতি কথায় তারা নিজেদের নির্বাচনের পক্ষের কথার থেকে বেশি বলেন, তাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বিএনপি কেন খারাপ করলো সেই ব্যাখ্যা দেয়া, অর্থাৎ এটা ওনারা দায়িত্ব হিসেবে নিয়ে নিয়েছেন। আমি বিএনপি হোক বা অন্য যারা হোক তারা না হয় বলছে, সিপিবির সভাপতি কি বলছেন, এই নির্বাচন ভুয়া, এই সংসদ ভুয়া, এই এমপি ভুয়া, সব কিছু ভুয়া। তিনি বলছেন, দেখেন এই যে 14 দলীয় জোট, ওনাদের জোট, সেই জোটের অন্যতম প্রভাবশালী একজন নেতা রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির সভাপতি, তিনি কি বলছেন ইট মারলে পাটকেল খেতে হয়। তারা 2006 সালে ইট মেরেছিল, সেটা কি ভুলে গেছে, অর্থাৎ বিএনপির কথা বলছে, কিভাবে আজিজ কমিশনকে দিয়ে ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল। এবার তার একটা পাল্টা জবাব পেয়েছে, এখন এটা নিয়ে চিৎকার করে লাভ কি, গণতন্ত্রের কথা বলে লাভ নেই। অর্থাৎ ওই সময় তাদের দৃষ্টিতে বিএনপি ভুল করেছিল বলে এখন আর গণতন্ত্রের কথা বলার দরকার নাই, এইভাবেই গণতন্ত্রহীনভাবেই চলবে, এরকম নির্বাচন হবে। দেখেন আরেকটা ওনাদের 14 দলের আরেক শরিক দল জাসদ, মঈনুদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া, এদের মতো ওনাদের যে জাসদের অংশ, তারা 2 দিন ব্যাপী এসজিএম করেছে। এসজিএম শেষে তারা দলীয়ভাবে যে লিখিত সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে তারা লিখেছে, কোট আনকোট বলছি, দেশের সকল রাজনৈতিক দল ও জনগণ উদ্দীপনা ও আশা নিয়ে অংশগ্রহণ করলেও নির্বাচনের পরে বিষণ্ণতায় আক্রান্ত হয়েছে গোটা জাতি। এর মূল কারণ হচ্ছে প্রশাসনের এক শ্রেণীর অতি উৎসাহী অংশ ভোটের পূর্বরাত্রেই ভুয়া ভোটের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে রাখা সহ নানা অনিয়ম
সংগঠিত করেছে। একজোটে আছে, একসঙ্গে থাকে, একটু লজ্জা শরম লাগে, একটু কৌশলী হতে হয়, জন্য প্রশাসনের উপর চাপিয়ে দিয়েছে। কিন্তু এই প্রশাসনকে ব্যবহার করেছেন ওনরা ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে ব্যাপক অনিয়মের মাধ্যমে কিন্তু এইরকম একটা সায়ন্ত, নির্বাচন আমার প্রশ্নটি হচ্ছে যে আপনাদের যেখানে সেইখানে এখন বিচার নির্বাচনের প্রক্রিয়ার মামলা প্রতি নিয়ে যেটা আপনাদের করছে, সংশয় আছে, সেখানে আপনারা মামলাটি কেন করছেন যদি আপনারা ফলাফল ডেফিনেটলি আপনাদের পক্ষে- নিম্ন আদালত সাংঘাতিকভাবে সরকার প্রভাবিত এবং তাদের যে নাটাই তাদের হাতে, তাদের ইচ্ছার বাইরে কিছু হয় না, এটা একদম প্রতিষ্ঠিত এদেশে। তাহলে মামলা আর কেন করলেন উচ্চ আপনারা? আদালত, উচ্চ আদালতে ওনাদের ইচ্ছার বাইরে যেটুকু যায় সেটা গেলে কি হয় সেটার প্রমাণ বিচারপতি সিনহা সেটি আপনারা সবাই জানেন যে ওই এক লেসন দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের বাইরে, তাদের সিদ্ধান্তের বাইরে কোনো রায় আসলে, কথা বললে তার পরিণতি হচ্ছে একজন সুস্থ মানুষকে ক্যান্সার বানিয়ে দেশ থেকে বাধ্য করা এবং চাকরিচ্যুত করার পর্যায়ে নিয়ে যাওয়া। এই হইল ওনাদের লেসন। সেই ক্ষেত্রে তারপরেও বিএনপি একই সঙ্গে তারা তাদের যে দলীয় রাজনীতি, সেই রাজনীতির মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে তারা প্রতিবাদ করবে। লাভ ক্ষতি দেশের মানুষ নির্ধারণ করবে, জনগণ নির্ধারণ করবে। তারা বিবেচনায় নিবে যে বিএনপি যেই পদ্ধতিতে তাদের প্রতিবাদ জানিয়েছে, যেই পদ্ধতিতে প্রতিকার চেয়েছে, সেটি সঠিক ছিল কিনা। তারা মনে করছে এই মুহূর্তে মামলা করে এটা একটা রেকর্ড করে রাখা দরকার, অন্তত এই রেকর্ড হবে। এই মামলার রায় যদি ওরা বিপক্ষেও দেয়, তারপরও আমার মত হচ্ছে ব্যক্তিগতভাবে, আমি বিএনপির কোনো পদ্মারি কেউ নই, সেই জন্য আমার মত হচ্ছে প্রত্যেকটা জায়গায় মামলা করে তথ্যপাত্র সহ এটাকে রেকর্ডভুক্ত করে রাখা, তারপরে সেটা তো আন্তর্জাতিক অঙ্গনে উদ্দেশ্যটা রেকর্ডভুক্ত রাখা এবং সরকারের এই জালিয়াতিকে 2 দিন আগে হোক পরে হোক এর প্রমাণ বের হবে। এর সঙ্গে যারা এর মাস্টারমাইন্ড ছিলেন নিশ্চয়ই তারা স্বপ্রণোদিত হয়ে তারাই একদিন সাক্ষী দিবে এই নির্বাচনে এই জালিয়াতি হয়েছে। আজকে রাশেদ খান মেনন ওই একই ইন্টারভিউতে বলছেন যে 86 নির্বাচনে কি হয়েছিল, এই বামরা কমিউনিস্টরা এরশাদের, শেখ হাসিনার নেতৃত্বে এরশাদের সেই পাতানো নির্বাচনে গিয়েছিল এবং সেই নির্বাচনে নাকি আগেই ঠিক হয়েছিল কাদেরকে কয় আসন দেওয়া হবে। অর্থাৎ হুসেইন মোহাম্মদ এরশাদ 86 নির্বাচনে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে কয় সিট কাকে দেওয়া হবে সেটা ঠিক করে সেই সমঝোতার নির্বাচনে নিয়েছিলেন, যেটাতে 2 দিন আগেই তিনি চিটাগাংয়ে বলে আসছিলেন যে এই নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান বলে বিবেচিত হবে। এসে তিনি গিয়েছিলেন, বিএনপি সেই নির্বাচন বয়কট করেছিল। প্রথমে বিএনপি, আওয়ামী লীগ, বিভিন্ন জোট যে আছে এই 2 দলের নেতৃত্বে সবাই একমত ছিলেন ওই নির্বাচন করবেন না হুসেইন মোহাম্মদ এরশাদের অধীনে, কিন্তু সেখানে গেছেন এবং আসন ভাগাভাগি করে প্রিফিক্সড নির্বাচনে গেছেন, সিট ভাগাভাগি। সেটা রাশেদ খান মেনন বলছেন, এটা আমি জানতাম না। রাশেদ খান মেনন। সুতরাং আজকের যে নির্বাচন, এই নির্বাচনে কি জালিয়াতি হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে 2 দিন আগে আর পরে আমরা নিশ্চয়ই জানতে পারবো। এবং নির্লজ্জের মতো আজকে যারা সাফাই গেছেন এটার পক্ষে, হয়তো তখনও তারা লজ্জিত হবেন না, কিন্তু মানুষ তাদের চিনে রাখবে। ধন্যবাদ সায়ন্ত, একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে RTVর সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার্ড ডেমোক্রেসি দেখার জন্য সঙ্গে আছে মিস সেলিম আমরাও খান। আলোচনার বিষয় মামলায় লাভকে। আলোচনায় আছেন রেজাউল ইসলাম ভূঁইয়া, ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং রাশেক রহমান। রাশেক রহমান, আপনি বলুন, যেখানে সায়ন্ত বলবার চেষ্টা করেছেন যে নির্বাচনে যে কারচুপির কথা বলেছে এবং বিভিন্ন অভিযোগ তার উত্থাপন করেছে এবং মামলাটি, আমি একটা কোশ্চেন রেজ করেছি যে ওনাদের জোটেরই 2টা দল কেন বলল, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এবার জিনিসটাতে আসি, যেহেতু শেমলেস বা নির্লজ্জ যে ধরনের কথাবার্তা এই অনুষ্ঠানে বলা হয়েছে সেই জায়গা থেকে আসতে চাই। সিনহা সাহেব আলী আহসান, মুজাহিদ, সালাউদ্দিন চৌধুরী, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন। সেই সিনহা সাহেবের এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে রায়, সে রায়কে বুড়ো আঙ্গুলি দেখিয়ে বিরুদ্ধচারণ করে সমস্ত বাংলাদেশে যখন এই দেশেরই একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিবাদ জানায় এবং সেই রায়কে মেনে নেয় না এবং এইসব যুদ্ধাপরাধীদের উদযাপন করার চেষ্টা করে, তখন লজ্জাবোধ কোথায় থাকে? তখন তো নির্লজ্জ বোধ করে না দেখি। শুধু তাই না, এই সিনহা সাহেবের জন্য মায়াকন্দন, কিন্তু সিনহা সাহেবের একটা রায়কেও মেনে নেওয়ার সময় কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, বরঞ্চ সিনহা সাহেবকে অকথ্য ভাষায় গালিগালাজ, অসম্মান প্রদর্শন করা এবং সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারক হিসেবে তার যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে তারা সমুন্নত রাখেননি। মা জেলে পড়ে আছে, এদিকে
তারই সন্তান বিলাসবহুল হোটেলে বিলাসবহুল গাড়িতে চড়ে বড় বড় কথা বলে বেড়াচ্ছে, তখন লজ্জার কোনো অভাব হয় না, তখন আমরা নির্লজ্জ বোধ করি না, আমরা শেমলেস ফিল করি না। কিন্তু একটা গঠনমূলক আলাপ আলোচনায় বসলে সেখানে আমরা একমত হবো এমন কোনো কথা নাই, সেখানে ছোট বাচ্চাদের মতো নিয়ন্ত্রণহীন কথাবার্তা বলতে আমাদের মুখে বাধা পড়ে না। এটা আবার রুচির বিরোধী। আই ডোন্ট লাইক দিস। আমি পার্সপেক্টিভে থাকতে চাই। দেখেন, প্রথম কথা, আমি অনুষ্ঠানের প্রথম ভাগে যে কথাটা বলেছি যে ডক্টর সায়ন্ত যেখানে মামলা করার কথা বলছেন সেই জায়গায় নির্বাচন নিয়ে মামলা করা যায় না বলে আমি জানি। এই জায়গাটাকে পরিষ্কার করা দরকার। অর্থাৎ আমি কি আসলেই মামলা করতে চাই নাকি মানুষকে বিভ্রান্ত করতে চাই, এটা বুঝতে পারা দরকার। আমার কাছে মনে হয় তারেক জিয়া মামলা করার ব্যাপারে একেবারেই ইচ্ছুক না। আমার সম্মানিত আলোচক বড় ভাই এবং রাজনীতিতে তিনি আমার সিনিয়র, জাতীয় পার্টির যিনি, তিনি আমার থেকে ভালো বলতে পারবেন যখনই কোনো নির্বাচন হয়, নির্বাচন যারা করেন সেই প্রার্থীরা তার নিজের তাগিদের জায়গা থেকে নির্বাচনী মামলা করে থাকেন। এর জন্যে সাংগঠনিকভাবে একত্রিত হয়ে কোনো মামলা করা লাগে না, মামলা করার কোনো বিধানও আসলে আইনে নাই। তার মানে এমন ধরনের ধূম্রচাল আপনি তৈরি করতে চান যেখানে বাংলাদেশ সামনে এগিয়ে না গিয়ে শুধু পেছনের দিকেই থাকবেন, এটা আমি সমর্থন করতে পারি না। অবশ্যই আমি এর সমালোচনা করব। এবং আরেকটা জিনিস দেখেন, কেন এটা একটা কূটকৌশল, কেন এই মামলা সত্যিকার অর্থে সত্য উদ্ঘাটনের জন্য নয়, সেটা হচ্ছে তারেক জিয়ার বক্তব্যে এটা উঠে এসেছে যে 64টি জেলার 300টি নির্বাচনী এলাকায় তিনি মাত্র 64টি মামলা করবেন। কেন? যত জায়গায় আপনার অভিযোগ আছে সবগুলো মামলা করবেন, এটাই তো আইনের কথা। তাহলে আপনি 64টা বিচার করছেন আগে, যে এই 64টা হয়েছে, আপনি নিজেই বিচারকের জায়গায় গেলেন, গিয়ে তারপর আপনি মামলা করছেন। সুতরাং আপনি তো আসলে মামলা বিচারকের উপরে আস্থা রেখে করছেন না, আপনি তঞ্চকতা করার জন্য, এই বিচার ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করার জন্য, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আপনার নির্বাচন চলাকালীন সময় মনোনয়ন বাণিজ্যের অর্থকে হালাল করার জন্য আপনি আজকে এই নাটক সাজাচ্ছেন, এটা আমি মনে করি। এবং আপনি দেখেন, অনেকে বলছে এই মামলা নাকি প্রতীকী প্রতিবাদ। কুশপুত্তলিকা দাহ প্রতীকী হতে পারে, অনেক সময় অনশনও প্রতীকী হতে পারে, কিন্তু প্রতীকী প্রতিবাদ এই শব্দের সাথে আমি পরিচিত না, এবং প্রতীকী মামলা এই ধারণার সাথেও আমি পরিচিত না। এখন বিএনপি বাংলাদেশের 17 কোটি মানুষকে নতুন করে প্রতীকী মামলা, প্রতীকী প্রতিবাদের সাথে পরিচিত করতে চায়, এটা তাদের ইচ্ছা হতে পারে। আমি শুধু এতটুকু বলতে পারি যে এই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ যেই চেষ্টার পিছনে সত্য নাই, যেটা একটু আগে বলা হলো, যে আপনি চিন্তা করুন 300টি এলাকায় একসাথে নির্বাচন হলো, নির্বাচনী এলাকায় সকাল 8টা থেকে 4টার ভিতরে একজন পোলিং এজেন্ট সম্মানিত রিটার্নিং অফিসারের কাছে, অর্থাৎ সেই জেলা প্রশাসকের কাছে সময় উল্লেখ করে, তারিখ উল্লেখ করে বলতে পারলেন না যে আমি নির্বাচন শুরু হওয়ার আগে একটি ভর্তি হওয়া ব্যালট বাক্স দেখে এসেছি। সত্য মিথ্যা পরের কথা, কল্পনাপ্রসূতও দিতে পারতো। একটা অভিযোগ আপনি পুরো দেশে খুঁজে পাবেন না। এবং এবার আপনি জানেন, এটা সায়ন্ত ভাই জানেন কিনা আমি জানি না, এমনিতে জানেননি, সেটা হচ্ছে যে এবার কিন্তু প্রথমবার 47 বছরের ইতিহাসে নাম্বারড ব্যালট পেপার ইন্ট্রোডিউস করা হয়েছে। অর্থাৎ আপনি কোনো অবস্থায় এক কেন্দ্রের ব্যালট আরেক কেন্দ্রে ব্যবহার করতে পারবেন না, এবং আপনার যেই পরিমাণ ভোটার কুল সেই ভোটারের সংখ্যার বেশি দিতে পারবেন না, কোনো রকম অনিয়ম করতে পারবেন না। একদম মিলিয়ে ব্যালটের নাম্বার দেওয়া আছে, কাউন্টার ফয়েলের নাম্বার দেওয়া আছে, মিলিয়ে করতে হবে। 3 নাম্বার, এবার পোলিং এজেন্ট নিয়োগ করার যে নিয়ম, সেটা অবশ্যই ডক্টর সায়ন্ত জানেন না, নাহলে এই কথা বলতে পারতেন না। খুবই নিয়মতান্ত্রিকভাবে একেবারে ভোটার আইডি কার্ড দিয়ে, ছবি দিয়ে, সেই ছবি অ্যাটেস্টেড করে তার সকল ধরনের তথ্য সম্মিলিত করে আপনার পোলিং এজেন্ট নিয়োগ করার বিধান এবার ছিল। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনারা কি নির্বাচন জয়ী হতে চেয়েছিলেন? আবারও বলতে হয় একই কথা। এক জায়গায় 5টা 6টা 7টা করে মনোনীত প্রার্থী যদি আপনি দেন, অনেক কারণ তারা বলার চেষ্টা করবে। আমি যেমন ধরেন, আমার এই যে আশিকুর রহমান এমপি, তিনি আমার বাবা, তার নির্বাচনী এলাকা রংপুর 23, রংপুর 5, হ্যাঁ, সেখানে আমি তার নির্বাচনী এজেন্ট ছিলাম। সেই জায়গায় ধানের শীষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত 4 জনকে মনোনয়ন দিয়েছিলেন, এবং বিশ্বাস করুন 4 জনই বাছাইয়ে টিকে গেছেন, তাদের কারো কোনো মামলা নাই, কিছু নাই, তারা 4 জনই যোগ্য প্রার্থী। এখন একটা দলের যদি 4 জন যোগ্য প্রার্থী থাকে, সেখানে আপনি নির্বাচন জিতবেন কিভাবে? আপনি ভোটার বলতে 4 ভাবে বিভক্ত হয়ে গেছে। এটা এক। 2 নাম্বার দেখেন, একটু আগে আমার না এটা আমাকে একটু বলতে হবে। 2 নাম্বার, একটু আগে আমার জাতীয় সায়ন্ত সাহেব বললেন জাসদ এবং ওয়ার্কার্স পার্টির কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো অসত্য বক্তব্য। জাসদ এবং ওয়ার্কার্স পার্টি তথা রাশেদ খান মেনন সাহেব, তিনি এই নির্বাচনের ব্যাপারে এই ধরনের কোনো বক্তব্য দেননি।
এটা কল্পনাপ্রসূত। এর মাঝে কিছু কিছু বক্তব্য বহুদিন আগে 1986 সালে স্বৈরাচার এরশাদ সাহেব চলাকালীন সময় বক্তব্যের এক্সট্রাক্ট থেকে নিয়ে তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য বক্তব্য দিচ্ছেন। আমি ওনাকে আহ্বান জানাবো, ওনার বিবেক ওনার কাছে, যে আর যাই হোক, একটা টকশোর বিতর্কে জেতার জন্যে ইতিহাসকে বিকৃত করার প্রয়োজন নাই। এবং রাশেদ খান মানে একজন সম্মানী রাজনীতিবিদ, আমাদের মহিউদ্দিন বাদল সাহেব তিনি একজন সম্মানী রাজনীতিবিদ, তাদের মুখের কথা কেড়ে নিয়ে পয়েন্ট পাওয়ার জন্য অসত্য কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আর আরেকটা জিনিস আপনাকে আমি বলতে চাই, দেখেন জাতীয় পার্টির এরশাদ সাহেব বলুন, জিএম কাদের সাহেব বলুন, মশিউর রহমান রাঙ্গা সাহেব বলুন, রওশন এরশাদ সাহেব বলুন, তারা কিন্তু এই নির্বাচনে নির্বাচিত হয়েছেন। এবং সত্যিকার অর্থে অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বাস্তবতা হচ্ছে এই যে তারা বাংলাদেশের নির্বাচনী যে ইতিহাস, সেখানে বারবার জয়ী হয়েছেন, এই ইতিহাস কিন্তু রয়ে গেছে। সুতরাং আমি তাদের জয় বা তাদের ফলাফল নিয়ে যেমন প্রশ্ন করব না, ঠিক একইভাবে একটু আগে আমি যেমন একটা ক্ষুদ্র উদাহরণ দিলাম আমার নিজ এলাকা, সেখানে আমার বাবা আজকে 5 বার এমপি, সেখানে নির্বাচনী ইতিহাস কি সেটা নিয়ে আমি প্রশ্ন তুলতে যাব না। এইভাবে যদি আপনি ইতিহাস নির্ভর একটা বিশ্লেষণ করতে যান, তাহলে আপনি দেখবেন বাংলাদেশের 300টি সিটে 300টি নির্বাচনী এলাকায় গ্রহণযোগ্য সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। তবে হ্যাঁ, আমি একেবারে এটা বলতে চাই না যে বাংলাদেশের নির্বাচন মঙ্গল গ্রহের মতো কোনো নির্বাচন অথবা বেহেশতি কোনো নির্বাচন। হ্যাঁ, এখানে ভুল ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেখানে উন্নয়নের অনেক সুযোগ রয়ে গেছে, গঠনমূলক আলাপ আলোচনা হতে পারে, কিন্তু গড্ডালিকার প্রভাবে বলতে পারি না যে আপনি কি মনে করেন, বিশেষ করে যেখানে উপরে যে নির্বাচন সামনে আছে এবং অনেকেই এই নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে তারা বলেছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যদি ওবায়দুল কাদের বলেছেন যে নির্বাচনে তারা বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবে এবং অন্যান্য দল বাম জোট তারা বলেছে নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাহলে এর জাতীয় নির্বাচনের যে ফলাফল অর্থাৎ যে আফটারম্যাথ যে প্রতিক্রিয়াগুলা কি হতে পারে? দেখেন, উপজেলা নির্বাচন একটা স্থানীয় পর্যায়ের নির্বাচন। আমাদের দেশে এই উপজেলা আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পরে বিএনপি এসে একবার আবার এটা বন্ধ করেছিলেন। পরবর্তীতে এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করে এটাকে আবার পুনর্বহাল করা হয়েছে এবং উপজেলা নির্বাচন, উপজেলা পরিষদকে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সরকার পর্যায়ে আমাদের দেশে এইবারই প্রথম প্রতীকে দলীয়ভাবে মনোনয়ন দিয়ে প্রতীকী নির্বাচন হচ্ছে। তার আগে কখনো উপজেলা পর্যায়ে প্রতীকী নির্বাচন হয়নি। এই কারণে দলগতভাবে এটার একটা প্রশ্নের ব্যাপার আসছে, কিন্তু তার আগ পর্যন্ত যত নির্বাচন হয়েছে উপজেলা পর্যায়ে তখন দলের প্রশ্ন আসে নাই। এবারও কিন্তু উপজেলা পূর্ণাঙ্গভাবে দলীয়ভাবে হচ্ছে না। আপনি জানেন যে উপজেলার ব্যাপারে শুধুমাত্র চেয়ারম্যান যেটা হবে, সেই চেয়ারম্যানটা দলীয় মনোনয়ন এবং প্রতীকের মধ্যে হচ্ছে, আর বাকি দুইটা মহিলা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান আছে, সেই ভাইস চেয়ারম্যানগুলো হচ্ছে স্বতন্ত্র প্রতীকের মধ্যে দিয়ে। কাজে পরিপূর্ণভাবে উপজেলা পরিষদটা যে দলীয় মনোনয়নের মধ্যে হচ্ছে, এইটা আমি তো দেখতে পাচ্ছি না। এবং যেভাবে আসছে এটাতে কোনো ওই অবস্থা নেই। সেই ক্ষেত্রে কোনো দল অংশগ্রহণ করা এবং না করা সেইটাতে এই নির্বাচন প্রভাবিত হবে না, কারণ পুরাপুরিভাবে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন। সেখানে জাতীয় নির্বাচন শুধু দলীয় প্রতীক একটা জায়গায় বরাদ্দ আছে, বাকি দুইটা জায়গাতে কিন্তু এটা দলীয় প্রতীক জিনিসটা দলীয় নির্বাচন। তারপরও যাওয়া না যাওয়াটা রাজনৈতিক দলের সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা, নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, এটা নির্বাচনের সময় বলে দেবে। প্রথম ধাপের নির্বাচনের আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার 10 তারিখ, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজকের নির্বাচনটার পরে এটা বলা যাবে। তবে অনেক ক্ষেত্রেই কিন্তু স্বতন্ত্রভাবে বিভিন্ন দলের যারা সম্ভাব্য ইয়ে হতে পারে তারা ইয়ে করছে, কিন্তু একটা সংশয় এখানে থেকে যায়, যেহেতু জাতীয় নির্বাচনটা সম্পূর্ণভাবে মানে নিরপেক্ষ অনেকেই মনে করছে না। সেই কারণে মনে করছে যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে যদি এরকম হয় যে ওই জায়গার মধ্যে আওয়ামী লীগের একজন এমপি আছে, সরকারি দলের একজন এমপি আছে, তারা প্রভাব বিস্তার করে, প্রশাসন প্রভাব বিস্তার করে, তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার এটাকে অন্তরায় হবে। সেই বিবেচনায় অনেক অংশগ্রহণ করছে না। আর বিএনপি তো তার ফ্রন্ট সহ মনে করছে যে ওনারা গেলে ওনাদেরকে দাঁড়াতে দিবে না, সেই কারণে হয়তো বা ওনারা আসছে না। কিন্তু নির্বাচনের কোশ্চেন যেটা আপনি বললেন যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে কিনা, আমি সেই কোনো সুযোগ দেখি না। কারণ স্থানীয় পর্যায়ের নির্বাচনটা আমাদের দেশে এমন প্রক্রিয়াতে হয় যে ওখানে অনেক স্বতন্ত্র প্রার্থী থাকে, অনেক দলের প্রার্থী থাকে। যখন স্বতন্ত্রভাবে হয়েছে তখনও দল এবং মিশ্রিত ছিল, যদিও দলের পরিচয় ছিল না, কিন্তু নির্বাচনটা একটা প্রেক্ষাপটে উৎসবমুখরভাবে নির্বাচন হয়ে যায়। আমি ওই এর বাইরে গিয়ে দুই একটি কথা বলতে চাই। সেই জিনিসটা হলো যে নির্লজ্জতা রাজনীতির ব্যাপারে যে কথাটা আসছে, এইটাতে একটু বলা দরকার। আমার মনে হয় যে রাজনীতিবিদরা
আসলে সমাজের জন্য সবকিছু করে, আর রাজনীতিবিদরা গালিও খায় বেশি এবং মনে করে রাজনীতি যারা করে এখন প্রেক্ষাপটে এরকম এক জাতীয় সুশীল বেরোছে, তারা সমাজের জন্য কিছু করবে না, রাষ্ট্রের জন্য কিছু করবে না, তার গড়ে তার বাই আসলে জায়গা হবে না শোয়ার, শুধু কথা বলবে। কিন্তু কথা এরকম বলবে যে রাজনীতিবিদ হলে সবচেয়ে পচা, তার সাথে কোনো সম্পর্ক রাখা যায় না, তারা নির্লজ্জ, তারা মানে সমাজের কিন্তু সমাজের যত নিয়ম হয়েছে, যত ইতিহাস হয়েছে নির্লজ্জ বইলা সব বানাইলো। কিন্তু করে রাজনীতিবিদরা। এবং সমাজের যত আন্দোলন হয়েছে, রাষ্ট্র ব্যবস্থার নিয়মতান্ত্রিকতা আনতে যত আন্দোলন হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন বলেন, ভাষা আন্দোলন বলেন, স্বাধীনতা আন্দোলন বলেন, করেছে রাজনীতিবিদরা। অন্যদের কথা বলতে শিখি, কিন্তু রাজপথে রক্ত দিতেও শিখি না, ইয়ে করতে দেখি না। আমরা রাজনীতিবিদরা ওভারঅল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি করতে পারি, কিন্তু রাজনীতিবিদদের যে নির্লজ্জতা, এই নির্লজ্জতার ব্যাপারে প্রশ্ন করার আগে বিভাজনের যে ব্যাপারটা আছে সে কারণে হয়তো বা করতে পারে। দেখেন পুলিশের মধ্যে ঘুষ, দুর্নীতি সব কিছু আছে, কিন্তু কোন পুলিশ সুপার দাঁড়ায় আরেক পুলিশ সুপারের বিরুদ্ধে বলে না ও কিন্তু এই জায়গাতে ঘুষ খাইছে, এই জন্য এই সমস্যা হয়েছে, বা অন্য কোনো সেক্টরের কেউ কিন্তু এটা বলে না। আমরা বলি রাশেক ভাই দাঁড়ায় আমার বিরুদ্ধে বলে, আমি দাঁড়ায় পল্টনে ওনার বিরুদ্ধে বলি, বলে আমরা এই জিনিসটা আমরাও এটার জন্য একটা দায়ী। এটা আত্মসমালোচনার ব্যাপার আছে যে এই পর্যায়ে আসার আমরা দায়ী, কারণ আমরা জজ মিয়া সৃষ্টি করেছি। জজ মিয়া একটা ফাউ জিনিস ছিল, নির্লজ্জলতা সেখানেও প্রকাশিত হয়েছে। আজকে মানে এই মামলার ব্যাপারে যে জিনিসটা আসছে, মামলা আপনি করবেন কোথায়? মামলার তো একটা সীমানা আছে। নির্বাচনের মামলা করার জন্য নির্বাচনের একটা এর ফলাফল কি হতে পারে? না, যেটা ফলাফল BNP পরে, আগে আপনার মামলাটাই হবে কিনা সেটা শুনতে হবে আপনাকে। মামলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কতদিন পরে আপনাকে মামলা করতে হবে, এই ব্যাপারে সুনির্দিষ্ট একটাই আছে। যেটা বলে যে 15 আপনি থেকে ওই 20 সময় করতে পর্যন্ত হবে। আছে কিনা এখন যেটা মামলা 15 করার? ফেব্রুয়ারি পর্যন্ত মামলা নির্বাচন করার। সংক্রান্ত সেই সময়ের মধ্যে আপনাকে হ্যাঁ, মামলা সময়টি সিদ্ধান্তে আছে, আসতে হবে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত 15 ফেব্রুয়ারি থাকলে বিষয়টি। 15 ফেব্রুয়ারিতে আসতে হবে। নির্ধারিত আদালত নির্ধারণ করা আছে, Correct. আপনাকে ওই আদালতে যেতে হবে। যে সেটা মামলা যে প্রক্রিয়ার স্থানে ব্যাপার। হওয়ার বলছি কথা, যে সেটা- BNP যে সেখানে মামলা যেতে করার হবে। সিদ্ধান্ত নিয়েছে, এতে রাজনৈতিক কি অভিজ্ঞতা সৃষ্টি হতে পারে, কি প্রতিক্রিয়া আসতে পারে? যেহেতু না, তারা এটা তো নির্বাচন- প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, এর কারণ তো সহজ। আমরা- আপনার আমরা 300টি মামলার নির্বাচনী ব্যাপারে এলাকা, আমার মনে হয় যে যিনি এটা নিয়ে সংসদ রাজনৈতিক তিনি ভূমিকা মামলা হবে না। করবেন, আপনি কিভাবে কেন্দ্রীয়ভাবে ঠিক করে দিচ্ছেন সেই যে জায়গায় 64টি যে মামলা রাজনীতি- করবো? এটা কি হতে পারে? না, এটা হয়তো বা ওরা মামলা ওনাদের দিয়ে করবে, কারণ আমি নির্বাচন অংশগ্রহণ করছি, সায়ন্ত ভাইয়ের কোনো সুযোগ নেই মামলা করার, মামলা করতে হবে Exactly. আমাকেই। ধন্যবাদ সেই- আপনাকে। সেই- সেই ক্ষেত্রে আবার অন্য কোনো আমি এই ইয়ে নেই। প্রশ্নের সাথে করতে চাই যে যেটি বলা হয়েছে যে 64 জেলার 64 জনকে মামলা করা হয়েছে, কিন্তু আপনারা বলছেন যে সকল আসনে, প্রায় সকল আসনেই দুর্নীতি হয়েছে নির্বাচন নিয়ে। তাহলে যারা প্রার্থী ইন্ডিভিজুয়ালি যেখানে মামলা করার কথা, সেখানে আপনারা দলবদ্ধভাবে একটি সিদ্ধান্ত নিয়েছেন, আসলে বিষয়টি কি? আপনার কেমন প্রশ্নের কেন জবাব বিষয়টি? দেওয়ার আগে, যেহেতু ব্যক্তিগতভাবে আমি ভুল তথ্য দিয়েছি এরকম অভিযোগ আনা হয়েছে, আমি একটু খণ্ডন করি। জাসদের যেই এজিএম এর রিপোর্টটি আমি পড়েছি কোট আনকোট, সেটি জাসদের যে প্রেসে যে প্রেস রিলিজটা পাঠানো হয়েছে তাদের দপ্তর সম্পাদকের সই করা, সেই প্রেস রিলিজটা আমার কাছে আছে। আর যেটি আমি পড়েছি সেটি পড়েছি bdnews24.com-এর 4 ফেব্রুয়ারি তাদের প্রকাশিত রিপোর্ট থেকে, একদম হুবহু কোট আনকোট পড়েছি, উনি দেখে নিতে পারেন। আর একটা বিষয়, রাশেদ খান মেননের যে বিষয়টা বলছেন যে আগের কোথা থেকে খুঁজে এনেছি, কথার তুবড়ি ফুটিয়ে অপ্রাসঙ্গিকভাবে এরে কে গাড়িতে চলেন, কে কোন বাড়িতে থাকেন, সেই সব তুলে এনে একটা আবহ তৈরি করা যাবে, কিন্তু সত্যকে মিথ্যা বানানো যাবে না। আমি সায়ন্ত কথা বললে যখন রেফারেন্স দেই, সেটি হাতে না নিয়ে দেই না। সাধারণত আমি ওই কাজটি করি না, আমি চেষ্টা করি। রাশেদ খান মেননের 30 জানুয়ারি বাংলা ট্রিবিউনে একটা অনেক বড় একটা ইন্টারভিউ ছাপা হয়েছে। সেই ইন্টারভিউতে তিনি এই কথা বলছেন, আবারও বলি কোট আনকোট, সেই 86 সালে বামরা, আমাদের কমিউনিস্ট পার্টিগুলো শেখ হাসিনার সঙ্গে মিলে নির্বাচন করে নাই, সেই নির্বাচনে কি হয়েছিল তা সবার জানা আছে। এরশাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে কে কয়টা সিট পাবে সবই তো ঠিক ছিল সেই সময়। সুতরাং বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, নির্বাচনের কলঙ্ক যদি লেগে থাকে তাহলে সব রাজনৈতিক দল বা সবার গায়ে কলঙ্ক লেগেছে। এইটা দিন উল্লেখ করে বললাম। আমি সবার কথাই নিয়ে বলেছেন পড়ে, তিনি। হ্যাঁ সবার কথা বলছেন, কিন্তু এই নির্বাচনেরটা বলছেন 86টা আমি উল্লেখ করেছি যে 86তে ঠিক করা ছিল কাকে কয়টা সিট দিবে। সেই পাতানো নির্বাচনে আওয়ামী লীগ এবং তাদের সঙ্গে বাম জোট গিয়েছিল, এটা রাশেদ খান মেনন বলেছেন। This is the whole কিন্তু point. আমি বাংলাদেশের যে politician এই রেফারেন্স জায়গায় খুব উল্লেখ ভালো। করছি একটা এবং তোমরা চাপাই দিবে। যেই কথাটা বলছি, উনি বলছেন আমি বানিয়ে বলছি, এটা কোত্থেকে বলছি, উনি দায়িত্বহীনভাবে বলেন ওনাদের জোটের 2 শরিক এটা বলেন নাই, অন রেকর্ড তারা বলছেন প্রেস রিলিজ দেয়া। এইবারে নির্বাচনটা বেসিক্যালি হয়েছে, আগে একসময় একটা গল্প ছিল কোনো নেতাকে নিয়ে এইরকম, যে তারা নাকি নির্বাচনের আগে গিয়ে বিশেষ অঞ্চলে গিয়ে বলে আসতো যে
আপনারা তো ভোটটা আমাকেই দিবেন, তাহলে কষ্ট করে কালকে আর কেন্দ্রে যাওয়ার দরকার নাই, আপনাদের ভোট আমি পেয়ে গেছি, মানে নিয়ে নিত। আওয়ামী লীগ এইবার সরকার সারা এবং তাদের জোট যারা সারা দেশের সকল মানুষকে ওনারা ধরেই নিয়েছেন, ওনারা উন্নয়ন করেছেন, ওনারা কত কিছু করেছেন, সব মানুষ তো ওনাদেরই ভোট দিবে, আর যাওয়ার দরকার ঠিক না, কি? আমি যে যে কারণে প্রশ্নটি সুলতানা করেছি- কামালের বাড়ির নৌকায় ভোট দেওয়া লোকরাও গিয়ে ভোট দিতে পারেন না, আগে দেওয়া শাখাত হয়ে হোসেন গেছে, সাহেব, আমি তিনি একটা আলোচনার প্রকাশ্যে প্রান্তে চলে মিডিয়ায় এসেছি। বলছেন। আপনি বলুন যে এই যে 64টি জেলা থেকে মামলা করবেন, আপনাদের অভিযোগ আছে 300 আসন নিয়ে, সেক্ষেত্রে এই 64টি আসনটি কেন, অন্য আসন নয় নিয়ে এইটা কেন? এইটা বিএনপির তাদের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, আমি তো বিএনপির নীতি নির্ধারক না, নিশ্চয়ই তারা বিবেচনা করেছে। যেমন বলছেন আপনি যে ওই এজেন্টরা ধরতো, আপনি যদি এখন আনেন র্যান্ডম স্যাম্পলিং এ 10টা আসন বের করেন, সেই আসনগুলির সব মুড়ি বইগুলি চান, যে টিপসই এবং ভোটারের যে টিপসই সেটা মিলিয়ে দেখেন যে এই ভোটাররা ভোট দিয়েছে কিনা, শান্ত, আমি তাহলে আলোচনা শেষ বুঝতে করে আছি। পারবেন মামলায় লাভ কি জালিয়াতিটা আপনাদের? কোন পর্যায়ে হয়েছে। মামলায় কি লাভ করতে মামলায় কি যাচ্ছেন? লাভ সেটা তো আগেই বলেছি, বিএনপি তাদের সিদ্ধান্ত নেবে দলগতভাবে, আমি সেই ফোরামের নীতি নির্ধারক না। আমার দৃষ্টিতে এটা একটা রেকর্ড রাখা এবং জালিয়াতির মাত্রাটাকে উন্মোচন করা, যে এই সরকার যে এই নির্বাচনে কি পরিমাণ জালিয়াতি করেছে। টক শোতে এসে যে যাই বলুক, টিভি ক্যামেরার সামনে যে যাই ট্রায়াল করুক, কিন্তু মনে মনে প্রত্যেকটা বিবেকবান মানুষ মনে করেন এবং জানেন, এবং আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন যে এইবারের নির্বাচনে আগের রাতে ভোট কাটা হয়েছে কিনা, ব্যালট বাক্স বরুক আর কাপুরে পেঁচিয়ে রিটার্নিং অফিসারের পেছনে রাখুক সেটি করা হয়েছে কিনা, পরের দিন দিনে করা হয়েছে কিনা, রেজাল্টে রিগিং করা হয়েছে কিনা, এইটা প্রত্যেকে যে যার বিবেককে প্রশ্ন করেন। দর্শকদের ভোটারদের প্রত্যেককে আমি বলবো তার বিবেকটা অন্তত আছে, মরে যায়নি, আপনারা ধন্যবাদ। নিজেকে সাহেব, জিজ্ঞেস আলোচনায় করেন, শেষ তারপরে পর্যায়ে আছি। বুঝবেন যে সামগ্রিকভাবে আমি রাজনীতিবিদদের নির্লজ্জ বলিনি, বলেছি এই নির্বাচনের পরে যে এর পক্ষে একদম সাফাই গাইতে আমি আসেন আর সময় দিতে পারছি সেটাকে না, আমার আমাদের নির্লজ্জ শেষ- মনে হয়। রাশেক রহমান, আপনাকে সেটি 40 বলেছি। সেকেন্ডে আপনাকে সাম আপ করতে প্রথম হবে। কথা হচ্ছে ওয়াই 64 64 কেন, এটার উত্তর সায়ন্ত সাহেব দিতে পারবেন না, কারণ তিনি জানেন আমি দিব এটা কি করে? আমি তো ওই অপকৌশল। দলের নীতি নির্ধারক উনি না, আমি দলের কেন সাথে দিব? একটা সুনিবিড় সম্পর্ক তার আছে, এটা 30 আমরা জানি। সেকেন্ড আছে আপনার। এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা একটা কৌশল ছাড়া আর কিছুই না। সুতরাং আজকের অনুষ্ঠানের মূল ব্যাপার ছিল কেন 64, কেন আমরা এর উত্তরগুলো আমরা পাই নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আবারও বলছি, রাশেদ খান মেননের কথা এবং বাদল সাহেবের কথা এমনভাবে বলা হয়েছে যেখানে মানুষ বিভ্রান্ত হবেন। সুতরাং এক্সট্রাক্টটা যেখান থেকে নেওয়া হয়েছে সত্যিকার অর্থে একজন রাজনীতিবিদের কাজ করা হয়েছে। আমি বলিয়াছি পশ্চিম, কিন্তু শুনিয়া মনে হইতেছে পূর্ব। আমি তো পড়ে দিস ইজ শুনালাম। নট কারেক্ট, দিস ইজ এ ভেরি ভেরি রং অ্যাটিটিউড। আমি মনে করি আর যাই হোক, আমি তো আমাদের হুবহু থেকে পড়ে যারা শুনালাম, সিনিয়র আবারও তাদেরকে twist এইসব করছেন। জায়গায় ছেড়ে দেওয়া উচিত। সায়ন্ত সাহেবের উচিত না এই ধরনের একটা উচ্চমানের ব্যক্তিকে নিয়ে এসব না, আলোচনা আপনি করা। twist করছেন। আর তার আমি থেকে বড় কথা, হুবহু নির্বাচন quote হয়েছে, unquote মানুষ শুনিয়েছি। তার রায় দিয়েছে। আপনি আমি twist করছেন একটা এইসব কথাকে। সংঘাতে যেতে চাই না। আমি মনে করি দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি, সেই গতিতে আমরা অংশগ্রহণ করতে চাই। এবং আমি আবার অভিনন্দন জানাচ্ছি, যদি মামলা তারা করতে চান, মামলা করে মামলার মধ্য দিয়ে সত্যিকার অর্থে নির্বাচনে কি হয়েছে সেই রায়টা এটলিস্ট আসার পরে তারা যদি মেনে নেন, আমি খুব খুশি হব। ধন্যবাদ, রাশেক এবং আমি এও জানি রায় পাওয়ার পরে তারা মেনে দুর্বার নেবেন। গতিতে এগিয়ে চলার লুটপাটকে অব্যাহত রাখার জন্য এই নির্বাচন দরকার ছিল। শাখাত হোসেন সায়ন্ত সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে আলোচনার অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা টেলিভিশনের পর্দা এবং ফেসবুক আলোচনা শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখি। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের শনি এবং রবিবার সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।